আমি জসিম, খুলনা থেকে লিখছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে তৎকালীন খুলনা জেলার বাগেরহাট মহকুমার একটি জায়গায়। ঘটনার সঠিক সময়কাল জানা যায়নি, তবে ঘটনাটি ভারত পাকিস্তান দেশ ভাগের কিছু বছর পরে ঘটে। আমি আমার মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আমার মায়ের নানুর সাথে ঘটনাটি ঘটেছিল। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি ধান ব্যবসায়ী ছিলেন, তাই তাকে ধানের মৌসুমে ধান ক্রয়ের জন্য বিভিন্ন হাটে যেতে হতো। তার এ কাজে সহযোগী হিসেবে তার একজন ভাগ্নে ছিল। একদিন তারা দুজন তাদের বাড়ি থেকে পূর্বে অনেক দূরে একটি ধান কিনতে যান। সে হাটটি সন্ধ্যার আগেই উঠে যেত। দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছাতে রাত হয়ে যায়। ওখানে গিয়ে তারা হাটের কোনো লক্ষণ দেখতে পেলেন না। নির্জন একটি জায়গা, কিন্তু তারা যেহেতু অনেক দূর থেকে ধান কিনতে এসেছেন, তাই তারা চিন্তা করলেন কাল বিকেলে তো আবার হাট বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকি। ধান বহনের জন্য তাদের বড় ধরনের একটি নৌকা সাথে ছিল। তারা তখন নৌকার ঘাটে বাঁধার জন্য একটি খুঁটি মাটিতে পুঁতে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তারা দুজন নৌকার দুপাশে ঘুমায়। মাঝ রাতের দিকে যিনি মামা, তাকে কি যেন একটা দীর্ঘদেহী জন্তু এসে সজোরে নৌকার সাথে চেপে ধরে। তিনি তখনও বুঝতে পারছিলেন না আসলে জন্তুটা কি। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই তিনি শক্তিতে পেরে উঠছিলেন না পেরে তিনি প্রচন্ড জোরে গোঙানি দিতে লাগলেন। এতে তাদের ভারী নৌকাও কিছুটা নড়ে উঠছিল। এই শব্দে হঠাৎই তার ভাগ্নের ঘুম ভেঙে যায়। তিনি তার মামাকে ডেকে বলে, মামা কি হয়েছে? তখনই সেই অশরীরীটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যাবার বেলায় সেটি নৌকার এক মাথা, অর্থাৎ নৌকার শেষভাবে সরু হয়ে উঁচু কাঠ বিশেষ যে জায়গাটা, সেইটা অর্থাৎ অনেকে গুলোয়ও বলে বোধহয়, কিছুটা ভেঙে দিয়ে যায়। তখন তিনি অর্থাৎ মামা তার ভাগ্নেকে কোনো কথা না বলে সরাসরি নৌকার খুঁটি খুলতে বলে, আর বলে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তিনি তার ভাগ্নেকে কিছু বলেননি, বললে সে হয়তো ঘাবড়ে যাবে, তবে তিনি খুবই ভয় পেয়েছিলেন। এরপর তারা বাড়ি চলে আসেন এবং ভয়ের কথা কাউকে না বলে তিনি শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে তিনি হাঁসের মাংস খান। মূলত সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়। এভাবে অনেক দিন তিনি ভুগতে থাকেন। প্রায় 3.5 বছর পর একজন কবিরাজ তার নাভি থেকে সেই হাঁসের মাংস বের করেন। ততদিনে তার অবস্থা খুব খারাপ হয়ে এসেছিল। তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, যে কারণে তার সমস্ত সর্বস্ব দিয়ে তার নিজস্ব টিনের ঘর ছিল, যা সে সবসময় খুব দুর্লভ ছিল সেই সময়ে। তিনি একদিন সেই টিনের ঘরে শুয়েছিলেন এবং তার স্ত্রী তার শ্বশুরের মৃত্যুর কারণে তাকে দেখতে গিয়েছিলেন। তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। তারা সবাই সেদিন আর বাড়ি ফিরতে পারেননি, তাই তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার টিনের চালে কে যেন হঠাৎ ভীষণ জোরে থাপ্পড় দেয়। ওই বিকট শব্দে তিনি এতটাই ভয় পেয়ে মা বলে জোরে চিৎকার করে ওঠেন যে তিনি হার্ট ফেল করেন এবং তারপরে তিনি
মারা যান। পরদিন সকালে সবাই তাকে এসে মৃত অবস্থায় পায়। তার দাফন কাফন শেষে কিছুদিন পর তার আত্মীয় স্বজনরা আবার কবিরাজের কাছে যান এবং যাবতীয় বিষয় খুলে বলেন। কবিরাজ তাদের বলেন, টিনে থাপ্পড় দেওয়া সেই জন্তুটি যে ছিল, সেই হাটে ধান কিনতে গিয়ে নৌকায় ঘুমন্ত অবস্থায় তাকে চেপে ধরেছিল। আসলে ওখানে আগে একটা শ্মশান ঘাট ছিল। দেশভাগের পর সেখানে আশেপাশে কোনো লোক থাকতো না, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই সেখানে শুধু দিনের বেলা অল্প সময় হাট বসত। সেই হাট থেকে এই পর্যন্ত 3.5 বছর জন্তুটি তার পিছু লেগেছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই ছাড়ল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবরার শাহরিয়ার অভি বলছি রাঙামাটি থেকে। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন, তাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া অত্যন্ত ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। সময়টা ছিল 2019 সালের জানুয়ারি মাস। আমি এবং আমার বন্ধু শাকিল, আমরা দুজনই গিয়েছিলাম ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একটি বিশেষ বিষয় সম্পর্কিত প্রশিক্ষণে। বলে রাখা ভালো, আমার বন্ধু শাকিল আগে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। ব্যক্তিগত কারণে এবং ব্যস্ততায় আমি তার 2 দিন পর যোগ দিই। আমি রাঙামাটি থেকে রাত 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং পরদিন সকালে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পৌঁছাই। প্রথম দিন ছিল, তাই সকালবেলা অফিস ভবনে আমার নাম জমা দিয়ে সেদিনের মতো সকলের সাথে প্রশিক্ষণ ক্লাস শেষ করলাম। দুপুরের খাবার সবাই একসাথেই খেলাম এবং বিকেলবেলা বন্ধুদের সাথে নিয়ে চারপাশটা দেখতে বের হলাম। প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল প্রায় 5 একর জায়গার উপর। বিশাল প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল ও একটি মসজিদ। চারপাশটা ঘুরতে ভালোই লাগছিল। তবে আমাদের পুরুষ হোস্টেলটি ছিল খুবই পুরনো, 5 তলা ভবন। দেখলেই বোঝা যায় অনেক আগের তৈরি বিল্ডিং। সারাদিন ক্লাস ঘোরাঘুরি করে ক্লান্তই ছিলাম, তাই রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই রুম পড়েছিল একসাথে 4র্থ তলায়, 411 নম্বর কক্ষ। রুমে ছিল 2টো আলাদা বিছানা, একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বাথরুম সংযুক্ত। আমি এবং আমার বন্ধু যে যার বিছানায় শুয়ে পড়লাম। প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে এটি আমার প্রথম রাত। ঘড়িতে রাত তখন 12টা অতিক্রম করেছে। হঠাৎই আমার কেন জানি মনে হলো কেউ দরজায় নক করছে। অন্ধকার রুম, কান পেতে স্পষ্ট শুনতে পেলাম কেউ দরজায় করে হাত দিয়ে নক করছে। যদিও এত রাতে হোস্টেলে কেউ জেগে থাকার কথা না, আর দারোয়ান থাকে নিচতলায়, তবু আমি জিজ্ঞেস করলাম, কে 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 নক করছে? দেখলাম কোন সারা শব্দ নেই। কিছুক্ষণ পর শুনি আমার মাথার উপরের ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে। কারো পায়ের দৌড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেয়ে আমার বন্ধুকে ডাকলাম, শাকিল, শাকিল, শাকিল।
তুমি কিছু শুনতে পাচ্ছ? শাকিল উত্তরে বলল, শুনছি। চুপ করে শুয়ে থাকো, কোনো কথা বলার দরকার নেই। আমি তার কথা শুনে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঠিক একইভাবে দরজায় নক করার শব্দ শুনি, কিন্তু না, এবারে আর সামনের দরজা থেকে না, এবার শব্দটা হচ্ছে পেছনের দরজায়, যে দরজাটা খুললে শুধুমাত্র 4 তলায় আমাদের রুমের বারান্দায় যাওয়া যায়, এবং দরজার ওপাশে কেউ থাকার কথাও না। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎই রুমের ভেতর আকস্মিক ভাবে কিছু একটা ওপর থেকে পড়লো। একজন মানুষ ওপর থেকে লাফ দিয়ে নামলে যেমনটা শব্দ হওয়ার কথা, ঠিক তেমনি শব্দ হলো, এবং পুরো বিছানাটা যেন সাথে সাথে কেঁপে উঠল। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই অন্ধকার রুমে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম। এবং অদ্ভুত ব্যাপার হলো, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিছু অনুভব করলে? সে আমাকে বলল, তুমি কিছু অনুভব করলে? দুজনের প্রশ্ন এক। আমাদের বুঝতে বাকি রইল না, সামথিং ইজ রং। আমার বন্ধু খুব ভয় পেয়ে তার বিছানা ছেড়ে আমার বিছানায় এসে একসাথে শুয়ে থাকে। সে আমাকে বলে, গত 2 দিন আগে যখন সে আমার আগে এখানে আসে, সে একা একাই ঘুমোতে গিয়েছিল এবং মাঝরাতে ঠিক একই শব্দ শুনেছিল। আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে থাকি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। ভাবলাম পানির কলটা হয়তো ঠিক মতো বন্ধ করা হয়নি, তাই পানি পড়ছে। কিন্তু ধীরে ধীরে পানি পড়ার শব্দটা যেন বেড়েই চললো। আমার মনে হলো, আমার মনে খুব কৌতুক আর খুব ভয় কাজ করছিল। আমি আমার বন্ধুকে বলি, চল ওয়াশরুমে গিয়ে দেখি একটু। কিন্তু সে ভয়ে আতঙ্কিত ছিল, তাই আমি একা একাই উঠে লাইট অন করলাম। ওয়াশরুমে রেখে ভেতরে গিয়ে দেখি বাতিটা চালানো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি বাতি অফ করেই ওয়াশরুমের দরজা লক করে গিয়েছিলাম। যাই হোক, এত কিছু না ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম, এবং দরজাটা খোলার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওয়াশরুমের মেঝেতে একটি গলা কাটা মাথা পড়ে আছে, এবং বালতির পানিগুলো লাল, রক্তাক্ত। মনে হচ্ছে কেউ এখনই মাথাটা কেটে রেখে চলে গিয়েছে। আমার আমার মাথা তখন কাজ করছিল না। আমি চিৎকার করে শাকিল বলে ডাক দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরে নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বন্ধু শাকিল, প্রশিক্ষণের আরো 2 জন মেম্বার, আমাদের প্রশিক্ষণ অফিসার এবং ওই হোস্টেলের দারোয়ান উপস্থিত ছিলেন। আমার জ্ঞান ফেরার পরেই সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। ঘটনা শুনে স্যার বলেছিলেন, এই সব কিছু না, সব হ্যালুসিনেশন। এরপর যে যার মতো চলে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের দারোয়ান আবার আসে এবং রুমটা পাল্টানোর পরামর্শ দেয়। উনি আজকে 15 বছর এই প্রশিক্ষণ কেন্দ্রে দারোয়ানের কাজ করছেন, এবং ওনার থেকে জানতে পারলাম এই রুমটাতে 2015 সালে 2 জন মধ্যবয়সী লোক থাকতো। তারাও কোন এক প্রশিক্ষণ নিতে এসেছিল। প্রশিক্ষণের 1 সপ্তাহ পর ওই রুমের ওয়াশরুম থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়, এবং অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় হয়তো পালিয়ে যাওয়া ব্যক্তিটি কোনো ধারালো অস্ত্র দিয়ে তার রুমমেটকে গলা কেটে হত্যা করে ওয়াশরুমে রেখে গেছে। তারপর থেকে ওই রুমে যারাই থাকে, মাঝরাতে এমন কোনো না কোনো ঘটনা ঘটে থাকে।
দারোয়ানের কথা মতো আমরা ঘটনাটি কারোর সাথে শেয়ার করলাম না এবং 10 দিন প্রশিক্ষণের পর নিজ বাড়ি রাঙামাটিতে ফিরে আসি। এই ছিল রাসেল ভাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আশা করি ভালো লেগেছে। আপনার শারিয়ার এই বয়স 22, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম জেলা। তো এই ছিল আমাদের প্রথম স্টোরি। আমরা পরের স্টোরিতে যাব, আমাদের সাথেই থাকুন।